স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি নাফিসা জামান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব। আমরা ব্যর্থ হতে চাই না। সকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশকে এমন একটি রাষ্ট্র বানাতে চান যেখানে নিরাপত্তা বাহিনী নয়, মুক্তভাবে সবাই মিলে ধর্মীয় উৎসব পালন করতে পারে। তিনি বলেন, যত ধর্মীয় পার্থক্য থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য। ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সেখানে সব নাগরিক সমান অধিকার পাবে। নিজেরা বিভক্ত হয়ে গেলে, ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে গেলাম। আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না। আমাদের তরুণরা জেগেছে, আমাদের মানুষ জেগেছে। আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, সেটাই নিশ্চিত করতে চাই। তা না হলে এত রক্তপাতের, এত আত্মত্যাগের কি ফল পেলাম? আমাদের ছেলে মেয়েরা 24শে জুলাই যে অসাধ্য সাধন করেছে, তাদের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া। এখানে সব নাগরিক সমান সুযোগ পাবে। আমাদের ছেলে মেয়েরা সে যে ঘরে জন্মগ্রহণ করুক না কেন, সে ছেলে হোক আর মেয়ে হোক, সবাই নাগরিকের সমান সুবিধা পাবে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে আরোপিত শুল্ক কমানোর উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, যুক্তরাষ্ট্র থেকে গম, এলএনজি সহ আমদানি বাড়ালে খরচ বাড়বে, কিন্তু ভোক্তাদের ওপর এর প্রভাব পড়বে না, কারণ সরকার এক্ষেত্রে ভর্তুকি দেবে। দেশে কর্মসংস্থান নির্ভর করে ব্যবসা বাণিজ্যের ওপর। বেকারত্ব নিয়ে যেভাবে বলা হচ্ছে, অবস্থা তেমনটি নয়। সরকার কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করছে বলেও জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক বাজারে বিবেচনা করে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান দেখে নয়। কিছুটা হবে আবার আপনার, যেমন আমরা দম ব্যাপারে বলেছি, আমরা বলে একটু বেশি হবে, কিন্তু কোয়ালিটিটা একটু বেটার। প্লাস আর একটা সার্ভিস হিসেবে যদি আমরা দেখি যে আমাদের ট্যারিফটাতে আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটাকে আমাদের কিছুটা দেশে লাগবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সম্পাদক মাহমুদুর রহমানের দ্বিতীয় দিনের সাক্ষ্য ও জেরা আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তিনি। পরে জেরা করবেন শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী। গতকালও দিনভর সাক্ষ্য গ্রহণ চলে মাহমুদুর রহমানের। এরই মধ্যে এই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিকে জুলাই আন্দোলনের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির মামলায় অভিযোগ গঠন নিয়ে আদেশ রোববার। এ বিষয়ে বিস্তারিত জানাতে টাইমরুলান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, এখন মামলার শুনানি কোন পর্যায়ে আছে, বিস্তারিত জানাবেন। নাফিসা, সকাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ চলেছে এবং সেটি শেষ হয়েছে। এবং এই মুহূর্তে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী তিনি তাকে জেরা করছেন। মোটামুটি আজকে সারাদিনই কিন্তু এই মামলার জেরা অনুষ্ঠিত হবে বলে জানতে পেরেছি। এবং এর পরবর্তী সাক্ষী যিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তার আজকে সাক্ষ্য দেওয়ার কথা ছিল ট্রাইব্যুনালে, কিন্তু যেহেতু মাহমুদুর রহমানের জেরা পুরোপুরি শেষ হবে না, সেক্ষেত্রে হয়তোবা তার সাক্ষ্য গ্রহণটি আজকে অনুষ্ঠিত হবে না। কিন্তু নাহিদ ইসলাম এই মুহূর্তে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এসেছেন। একটু বলে রাখি, আজকে শেষ পর্যায়ে সাক্ষ্যের মাহমুদুর রহমান বলেছেন যে 1400 মানুষ মারা গেছে, 30,000-এরও বেশি মানুষ আহত হয়েছে জুলাই আন্দোলনে। তিনি চান এই ঘটনার একটি সুষ্ঠু বিচার হোক এবং যারা এতে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এবং তিনি বলেছেন যে 17 বছর ধরে যে ফ্যাসিস্ট কায়েম হয়েছিল বাংলাদেশে, সেই ফ্যাসিস্টের রাজত্ব থেকে বাংলাদেশ বের হয়ে এসেছে। আগামীতে কোনো ফ্যাসিস্টের যাতে জন্ম না হয় সেই প্রত্যাশা তিনি করেছেন। তিনি বলেছেন যে
এই যে 17 বছর বহু মানুষকে বঞ্চিত করা হয়েছে, যত পদোন্নতি হয়েছে সবই হয়েছে দলীয় আনুগত্য বিবেচনায়। কেউ পরিশ্রম করে নিজের ভাগ্য গুণে নিজের ভাগ্য গড়ে নেবে, নিজের মর্যাদাপূর্ণ অবস্থানে যাবে, সেই সুযোগটি ফ্যাসিস্ট সরকারের আমলে ছিল না। আগামীর সরকার যারাই আসবেন তারা যেন জনগণের সরকার হন এবং জনগণের মনোভাব তারা বাস্তবায়ন করেন এবং কাউকে যাতে বঞ্চিত না করা হয়। গুম খুনের যে ইতিহাস বাংলাদেশে গত 17 বছর ধরে চলেছে, সেই ইতিহাসের শেষক এবং সবশেষে তিনি এই মামলার যে 3 জন আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, প্রত্যেকেরই কিন্তু তাদের অপরাধ বিবেচনায় তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তো এই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, জেরাটি কিন্তু এখনো চলছে, বিকেল পর্যন্ত চলবে। নাফিসা। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দাবি পূরণের আশ্বাসে মহাসড়ক অবরোধ স্থগিত করলেন ফরিদপুরের ভাঙাবাসী। ফরিদপুর 4 আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসন। এতে আশ্বস্ত হয়েছেন বিক্ষোভকারীরা। দাবি পূরণ না হলে রোববার থেকে লাগাতার কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ফরিদপুর 4 সংসদীয় আসনের পুরনো সীমানা বহালের প্রতিবাদে গত 1 সপ্তাহ ধরে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। তাদের বিক্ষোভ সোমবার দুপুরে সহিংস রূপ নেয়। ভাঙা থানা ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘটে হামলা ভাঙচুরের ঘটনা। আগুন দেয়া হয় উপজেলা অফিসার্স ক্লাবেও। সহিংসতার পর নির্বাচন কমিশনার বরাবর চিঠি পাঠান ফরিদপুরের জেলা প্রশাসক। এতে আশ্বস্ত হয়ে মঙ্গলবার ভোর থেকে চলা অবরোধ সকাল 9:30টায় প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। স্বাভাবিক হয় যান চলাচল। আমরা আগামী শনিবার পর্যন্ত আমাদের এই স্থগিত আদেশ বলবৎ থাকবে। আগামী রোববারের মধ্যে যদি আমরা চলমান সমস্যার যদি সমাধান পাই তাহলে আমরা আন্দোলনকারী হিসেবে থাকতে পারবো না। বিক্ষোভকারীরা জানান, দাবি না মানা হলে আবারও রাজপথে নামবেন তারা। আমাদের 2 দিনের ভিতরে একটা সমাধান দিবে, এই জন্য আমরা আন্দোলন উঠে নিয়ে গেছি রাস্তা থেকে। ডিসি সাহেবের কাছে খুবই একটা আবেদন, চিঠি দিয়ে আপনি দ্রুত এটা সমাধান করে দেন। এদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চান জেলা প্রশাসক। আর সহিংসতার ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই বাঙ্গাবাসীকে আমরা বলতে চাই যে তাদের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এছাড়া একটি রিট আদালতে আছে শুনানির জন্য। সেই পর্যন্ত তারা যেন অপেক্ষা করে, যেন মানুষ সাধারণ ভাবে এবং স্বাভাবিকভাবে নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারে, সেই ব্যবস্থার জন্য যা যা করা দরকার সেই পদক্ষেপগুলো আমরা। এছাড়া বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মঙ্গল ও বুধবারের অর্ধদিবস হরতাল প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। পরে মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন অফিস অবরোধ কর্মসূচি পালন করে সর্বদলীয় সমন্বিত কমিটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাকসু নির্বাচনে ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন নারী প্রার্থীরা। সাইবার বুলিং সহ বিভিন্ন হয়রানি মোকাবেলা করেই ভোটের লড়াইয়ে জয়ী হতে চান তারা। নির্বাচন কমিশনের দাবি, সাইবার বুলিং বন্ধ করতে এবং নারী প্রার্থীদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মতিউর মর্তুজার তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। রাকসু নির্বাচনে ভোটের মাঠে অন্য প্রার্থীদের মতোই দাপিয়ে বেড়াচ্ছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক প্রার্থী আফরিন জাহান। নারী হিসেবে নয়, একজন যোগ্য প্রার্থী হিসেবে ভোটারদের মন জয় করে বিজয়ী হতে চান তিনি। তবে সাইবার বুলিং এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে উদ্বিগ্ন তিনি। এখানে উচ্ছ্বাসের চেয়ে বলবো একটা দায়বদ্ধতা। এটা হতে পারে নিজের প্রতি, নিজের বিবেকের প্রতি দায়বদ্ধতা, পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধতা। কারণ উচ্ছ্বাস জিনিসটা তো পরে, কারণ কাউকে না কাউকে তো হাল ধরতে হবে। শুধু আফরিনই নন, অন্য নারী প্রার্থীরাও নিজেদের যোগ্যতা যাচাই ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে সব প্রতিকূলতা ছাপিয়ে ভোটের মাঠে লড়াই করবেন তারা। রাকসু ইলেকশনে আমি নিজেকে একজন প্রার্থিতা ঘোষণা করে আমি খুবই উচ্ছ্বাস অনুভব করছি। প্রচারণা করছি, ভোটারদের কাছে যাচ্ছি। আমি সম্পাদক, মহিলা বিষয়ক পদপ্রার্থী। আমাদের কিন্তু খুব বেশি দিন প্রচারণার সময় না, মাত্র 10 দিন। আর সেই 10 দিন যেন আমরা প্রতিটা মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা যেন শৃঙ্খলাবদ্ধভাবে সব নিয়ম নীতি মেনে, আচরণবিধি মেনে যেন আমরা প্রচারণাটা করি। নির্বাচন কমিশনের দাবি, সাইবার বুলিং প্রতিরোধ সহ নারী প্রার্থীদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা রয়েছে। নিরাপত্তার বিষয়টা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি
এবং আমরা ইতোমধ্যে মানে পুলিশ প্রশাসন সহ সিভিল প্রশাসন সবার সাথে আমরা মিটিং করেছি এবং তারাও আমাদেরকে যথার্থভাবে সহায়তা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। এবারের রাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন 32 নারী প্রার্থী। এছাড়া চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর হল সংসদে 42 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন এর শেষ দিন আজ, প্রার্থীরা কি বলছেন এই বিষয়ে? ধন্যবাদ নাফিসা। আজকে চাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বিক্রির শেষ দিন, আগামীকালকে হবে জমা দেওয়ার শেষ দিন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, শিক্ষার্থীরা বলছেন সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে যাতে চাকসুর সুস্থ, সুন্দর, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন। অন্যদিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যেটা বলেছেন সেটি হচ্ছে তারা সুন্দর নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করণীয় সবকিছু করছেন এবং নানা প্রশাসনের সাথে কথা বলেছেন এবং প্রশাসনের সাথে কথা বলে করণীয় নির্ধারণ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, আজকে 3:30টায় মনোনয়নপত্র বিক্রির শেষ দিন হলেও এখন পর্যন্ত ছাত্রদল এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু তাদের প্যানেল ঘোষণা করা হয়নি। অন্যান্য যারা ভিপি প্রার্থী আছে, জিএস প্রার্থী আছে বা অন্যান্য পদের যারা প্রার্থী আছে তারা সকাল থেকে কিন্তু তারা তাদের মনোনয়ন ফর্ম ক্রয় করেছেন এবং অনেকেই কিন্তু আজকে জমা দিয়েছেন, যদিও জমা দেওয়ার শেষ সময় হচ্ছে আগামীকালকে। আমরা ইতিমধ্যেই যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বপ্রকার প্রস্তুতি নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। এখন যাবো স্টুডিওতে। নাফিসা। ধন্যবাদ আপনাকে। বেতন পান 17,000, অথচ ঢাকায় 5তলা বাড়ি, ফ্ল্যাট, প্লট, গ্রামে গড়েছেন নামে বেনামে সম্পত্তি। ছেলেমেয়েদের পড়াচ্ছেন কানাডায়। তিনি কোনো মন্ত্রী, সচিব বা ব্যবসায়ী নন। বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এমন 3 ঝাড়ুদারের কথা। গেল 16 বছরে অন্য ঝাড়ুদারদের থেকে নেয়া চাঁদা ও রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় তারা বনেছেন কোটিপতি ঝাড়ুদার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝাড়ুদারদের দুর্নীতি নিয়ে মাসুদ সুমনের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। হাজারীবাগের গণকটলির 6তলা আলিশান ভবনের 2তলায় পরিবার নিয়ে বসবাস করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী আব্দুল লতিফ। এই ভবনের আরেকটি ফ্ল্যাটেরও মালিক তিনি। তার স্ত্রী একথা স্বীকারও করেন নিউজ 24 টিমের কাছে। আব্দুল লতিফ সাহেব কি হন আপনার? এই ফ্ল্যাট কত সালে কিনেছেন আপনারা? এটা কার নামে? আমি জানি আমার এটাই ফ্ল্যাট। যদিও ফ্ল্যাটের মালিকানার কথা পুরোপুরি অস্বীকার করেন আব্দুল লতিফ। গণকটলি লেন, হাজারীবাগ, এখানে দুটি ফ্ল্যাট আছে আপনার? না। পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন তিনি। গত 16 বছর ধরে স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 16 বছরে শুধু সংগঠনের সদস্যদের থেকে চাঁদা তুলেছেন প্রায় 17 কোটি টাকা। সিটি কর্পোরেশনের কোয়ার্টার পাইয়ে দেওয়ার নামে ঝাড়ুদারদের কাছ থেকে 5 ভবনের মধ্যে একটি থেকেই তুলেছেন 48 লাখ টাকা। এছাড়াও গণকটলির 2টি ফ্ল্যাটের পাশাপাশি কুমিল্লার হোমনার চরের গাঁও দক্ষিণ বাড়িতে রয়েছে অঢেল সম্পত্তি। সেখানে পৌরসভা মার্কেটে কসমেটিক্সের দোকান ও ফার্মেসির মালিক তিনি। ছেলেকে পাঠিয়েছেন কানাডায়। শুধু লতিফ নয়, এই আলাদিনের চেরাগের ক্ষমতায় আরো কোটি কোটি টাকার মালিক হয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। স্ক্যাভেঞ্জার্সের সহসভাপতি আব্দুল জলিল, তিনিও ঢাকা দক্ষিণ সিটির ঝাড়ুদার। 2025 সালের ফেব্রুয়ারির আগ পর্যন্ত বেতন পেতেন মাসে 17,250 টাকা। রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগে এই 3তলা ভবনের মালিক তিনি। সহকর্মীদের দাবি, কামরাঙ্গী চরেও রয়েছে আরো সম্পত্তি। আপনি যদি আমার ব্যাপারে কিন্তু কিছু জানতে দেন, আমার বিবেকের কথা আছে। আপনার পারিবারিক কথা বলবেন। ঢাকায় আপনার কি কি সম্পত্তি আছে? আমি এখন কথা বলতে পারছি না। আমি আপনাকে
লতিফ ও জলিলি নন। কোটিপতি ঝাড়ুদারের তালিকায় আছেন আরও 11 জন। হাজারীবাগের গণকটুলির 37/7 নম্বর এ বাড়ির 16টি ফ্ল্যাটের 11টির মালিক তারা। সহকর্মীরা জানান, এসব ঝাড়ুদারদের বেশিরভাগই তাদের দায়িত্ব ঝাড়ু দেওয়ার কাজটি নিজেরা না করে করান অন্য মানুষ দিয়ে। আপনি আমার যদি ছুটিতে রেখে আপনি অর্ধেক টাকা পান, আমি অর্ধেক টাকা পাই, কোম্পানি তো আর এটা জানতেছে না, এটা আপনারা আমার মধ্যে, কিন্তু বেতন তো আমার অ্যাকাউন্টে ঠিক আছে। চাকরি কারা পাইতেছে, যার দরকার তারা পায় না, যাদের টাকা আছে তারাই চাকরি নিতে পারে। কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার এ 5তলা ভবনের মালিক এখলাসও সিটি কর্পোরেশনের ঝাড়ুদার। পাশেই নির্মাণাধীন এ ভবনেও শেয়ার রয়েছে তার। এরপরও কোয়ার্টারে ফ্ল্যাট দখল করে আছেন তিনি। শ্রমিকদের যখন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, সেখানে ইউনিয়ন নেতাদের রান্নাঘরটাও টাইলস বসানো। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করা এসব কোটিপতি ঝাড়ুদার নেতা এখন নিজেদের বিএনপি নেতা হিসেবে প্রতিষ্ঠা পাবার চেষ্টা করছেন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ছড়িয়ে পড়ছে গবাদি পশুবাহিত রোগ অ্যানথ্রাক্স। রংপুরের পীরগাছায় এই রোগের উপসর্গ নিয়ে অসুস্থ অর্ধশতাধিক মানুষ। এরই মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। তাদের মৃত্যু অ্যানথ্রাক্সে হয়েছে কিনা তা নিশ্চিতে নমুনা সংগ্রহ করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। এদিকে অ্যানথ্রাক্স মানবদেহে না ছড়াতে ভ্যাকসিন সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। অ্যানথ্রাক্স গবাদি পশুর একটি ভয়াবহ রোগের নাম, কিন্তু সম্প্রতি মানবদেহে অ্যানথ্রাক্স রোগের উপসর্গ দেখা দেওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে গত আগস্ট মাসে রংপুরের পীরগাছায় মারা গেছে 2 জন। একই উপসর্গ নিয়ে উপজেলার 4 ইউনিয়নে অসুস্থ অর্ধশতাধিক ব্যক্তি। কানতলায় তার গোটার মতো হয়েছে, ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে আবার পীরগাছা গেছে, যে আবার ওষুধ এসে খাচ্ছে, খায় কিছুই হয় নাই। এই গ্রামের যতগুলো আহত আছে, আমার মতন আহত কেউ হয়নি, আমার মতন কেউ হয়নি, আমি পঙ্গু বেশি হয়ে গেছি। তবে অ্যানথ্রাক্সের কারণেই অসুস্থ বা মৃত্যু হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হতে পারেনি উপজেলা স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে নমুনা শনাক্ত করেছে রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। আমরা একটা গরু আছে, তাও মারা গেছে, আমাদের কিছুই নেই এখন। পশুকে নিয়মিত ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে অ্যানথ্রাক্স দমনের চেষ্টা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে অসুস্থ প্রাণীর মাংস না খাওয়ার পরামর্শ এই কর্মকর্তার। এপিডেমিওলজি শাখা থেকে আমাদের বিভিন্ন বিজ্ঞানীরা আসছিলেন, ওনারা ব্লাড স্যাম্পল নিছে এবং আক্রান্ত পশুর মাংস যেগুলো ফ্রিজে রাখছে সেখান থেকে অনেক অনুরোধ করে সে মাংস নিয়ে গেছে। তা আজকে আমি কিন্তু সেই লিখিত আকারে তার টেস্টটা পেয়েছি যে ওখানে অ্যানথ্রাক্স দেখা দিচ্ছে। একটা গরু যদি অ্যানথ্রাক্স হয় সেটা কিন্তু আসলে জবাই করা একেবারেই নিষেধ, কারণ একটা গরু থেকে এমনও হয়েছে যে 25 জন মানুষ আক্রান্ত হতে পারে। প্রাণী থেকে মানবদেহে যেন রোগ না ছড়ায় সেজন্য ভ্যাকসিন উৎপাদন সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এটা দায়িত্ব যে আসলে রোগটাকে নিয়ন্ত্রণ করা, কারণ আমরা নিরাপদ মাংস, ডিম, দুধ এগুলো দিতে চাইলে আমাদের এই প্রাণীগুলোকে আমরা নিরাপদ করতে হবে, রোগ মুক্ত করতে হবে। আমরা মানুষের স্বাস্থ্য এবং প্রাণীর স্বাস্থ্য একই সাথে আমরা রোধ করব। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে রংপুর জেলায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরুর সংখ্যা কয়েকশো। রেজাউল করিম মানিক, নিউজ 24, পীরগাছা, রংপুর। এবার গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। এশিয়া কাপে টিকে থাকার মিশনে আজ আফগান বাধা টপকাতে হবে টাইগারদের। আফগানিস্তানের জন্য মাঠটি বেশ পরিচিত, তবে এর আগেও দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। যদিও 2 দলই জয়ের ব্যাপারে আশাবাদী। আবুধাবিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। আবুধাবি থেকে শুভদেব নাথের রিপোর্ট। সুপার 4 নিশ্চিত হবে নাকি শিরোপা জয়ের গল্প শুনিয়ে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়? কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের ভাগ্যে? আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে শুধু হবে না, তাকিয়ে থাকতে হবে সমীকরণের দিকে।
বিশ্বাসটা গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি পরবর্তী রাউন্ড নিশ্চিত করব। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলো অনুসরণ করেছে টিম টাইগার। একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে। তাসকিন নাসুমের ফেরার সম্ভাবনা উজ্জ্বল, সাইফ হাসানের খেলার সম্ভাবনা 50-50। হৃদয় কিন্তু ম্যাচ উইনার, সে আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে। আফগান স্পিনাররা অভিজ্ঞতায় এগিয়ে, তবে ম্যাচ ডেতে সেসব কাজে আসে না। দেশ থেকে যে আত্মবিশ্বাস নিয়ে এসেছিলেন বাংলাদেশ, লঙ্কানদের কাছে নাস্তানাবুদ হয়ে সেটিও তলানিত। তবুও জয়ের আশা ছাড়ছেন না বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। আফগানদের জন্য আবুধাবির মাঠ বেশ পরিচিত, ক্রিকেটারদের ঘরের মাঠ। তবে তারা অনুশীলন সেরেছে দুবাই। ক্যাপ্টেন রশিদ খানও বেশ নির্ভর, ম্যাচ জিততেও বেশ আত্মবিশ্বাসী আফগান কোচ। আবুধাবির 22 গজের মাটি একটু অন্যরকম, কিছুটা ট্রিকি, আমরা সেটি জানি। আমাদের দলটা বেশ ফুরফুরে রয়েছে। আমরা 24 সালের টি20 বিশ্বকাপে একবার হারিয়েছি, এবার নতুন ভেন্যুতে তাদের হারাতে চাই। দু দলের 12 দেখায় এগিয়ে আফগানিস্তান। বাংলাদেশ জিতেছে 5 ম্যাচ, সেখানে আফগানদের জয় 7টিতে। তবে বাংলাদেশকে এই ম্যাচ জিতলেই হবে না, বড় ব্যবধানে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ লঙ্কান আফগানদের লড়াইয়ের দিকেও। আইসিসি কিংবা এসিসি ইভেন্ট আসলে বাংলাদেশ যেন সমীকরণের মার প্যাচে পড়ে। পারফরমেন্সে আহামরি সাফল্য দেখা যায় না, সে কারণেই সেই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এবার ডু অর ডাই ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে শুধু ম্যাচ জিতলে হবে না, বড় ব্যবধানে জিততে হবে। তাহলে পরবর্তী রাউন্ড নিশ্চিত করার সম্ভাবনা উজ্জ্বল হবে। শুভদেবনাথ, নিউজ 24, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই। অন্যদিকে সুপার 4 নিশ্চিতের মিশনে নামবে রশিদ নবীরা। এমন রোমাঞ্চকর লড়াইয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো দু দলের একাধিক খেলোয়াড় আছেন। এশিয়া কাপের স্বপ্ন আর টিকে থাকার চ্যালেঞ্জে দু দলের কারা হতে পারেন এক্স ফ্যাক্টর, তা নিয়ে বিস্তারিত রিপোর্টে। এশিয়া কাপে ডু অর ডাই অবস্থায় বাংলাদেশ। জয় পেলে টাইগারদের সম্ভাবনা জিয়ে থাকবে পরের রাউন্ডে যাওয়ার, আর পা ফসকালেই এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ থেকে বিদায় নিতে হবে। ব্যাটিংয়ে বাংলাদেশের এক্স ফ্যাক্টর হতে পারেন অধিনায়ক লিটন দাস। ক্যাপ্টেন দলকে দিচ্ছেন সামনে থেকে নেতৃত্ব। এশিয়া কাপেও ছন্দ ধরে রেখেছেন লিটন। টাইগার অধিনায়ক 2 ইনিংসে 1 হাফ সেঞ্চুরি সহ করেছেন 87 রান। আফগানিস্তান ম্যাচে বাংলাদেশের জন্য ট্রাম্প কার্ড হতে পারেন সাইফ হাসান। নেদারল্যান্ডের বিপক্ষে 48 রানের সঙ্গে 2 উইকেট নেওয়া এই অলরাউন্ডার হতে পারেন আফগান বদের নায়ক। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন তাওহিদ হৃদয়। বল হাতে বাংলাদেশের মূল অস্ত্র হতে পারেন মুস্তাফিজুর রহমান। আগের 2 ম্যাচে কোনো উইকেট না পাওয়ায় ফিজ সবসময় টাইগারদের এক্স ফ্যাক্টর। স্লক ওভারে মুস্তাফিজ হতে পারেন দলের জন্য আশীর্বাদ। তার সাথে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে থাকা তাসকিন পাওয়ার প্লেতে হতে পারেন আফগান টপ অর্ডার ভেঙে দেওয়ার মূল হাতিয়ার। অন্যদিকে টাইগারদের মাথা ব্যথার কারণ হতে পারেন আফগান ওপেনার সাদিকুল্লাহ আতাল। এশিয়া কাপের প্রথম ম্যাচে 24 বছর বয়সী এই ব্যাটার খেলেছেন 73 রানের ইনিংস, আছেন দুর্দান্ত ফর্মে। তাছাড়া টাইগারদের সবচেয়ে বড় ভয় 11 ম্যাচে 22 উইকেট শিকার করা আফগান কাপ্তান রশিদ খান। টাইগারদের ঘুরিয়ে দিতে তরুণ নূর আহমেদের পরিবর্তে আস্থা রাখতে পারেন অভিজ্ঞ মুজিবুর রহমানের ওপর, যিনি বাংলাদেশের বিপক্ষে 13 উইকেট নেয়া দ্বিতীয় সর্বোচ্চ আফগান বোলার। তাছাড়া টাইগারদের টপ অর্ডার ঘুরিয়ে দিতে নবী ফারুকিরাও হতে পারেন ম্যাচে এক্স ফ্যাক্টর। সুখন সরকার, নিউজ 24। অচিরেই শুরু হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নতিকরণের কাজ, চলছে সমীক্ষা। সড়ক ও জনপথ বিভাগ বলছে অর্থায়নদাতা পেলেই দ্রুত শুরু হবে নির্মাণ কাজ। কোনো জায়গায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে করারও পরিকল্পনা রয়েছে সড়ক ও জনপথ বিভাগের। সড়ক দুর্ঘটনা থামাতে 6 লেনের সড়ক জরুরি বলছেন যাত্রী ও বিশেষজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত।
চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কের দৈর্ঘ্য 148 কিলোমিটার। সরু এই মহাসড়কে 50টির বেশি রয়েছে বাঁক। সড়ক ও জনপথ বিভাগের জরিপের তথ্য মতে এই মহাসড়কে দিনে গড়ে 26,684টি যানবাহন চলাচল করে। সবচেয়ে বেশি চলে 3 চাকার বিভিন্ন যানবাহন, তাই হচ্ছে প্রতিনিয়ত দুর্ঘটনা। সড়কে যাচ্ছে প্রাণ। তবে শেষমেশ এই মহাসড়কটি 6 লেনে উন্নতিকরণ করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। চলছে সমীক্ষা। আশা করা যাচ্ছে এই বছরে এটা প্রিপারেটরি সার্ভে যেটা এটা সমাপ্ত হবে। এরপরে আমরা বাকি কাজটুকু ডিপিপি প্রণয়ন এবং প্রকল্প শুরু করার বিষয়ে যা সরকারি সিদ্ধান্ত আমরা পাবো। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হলো কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট থেকে চট্টগ্রাম লোহাগাড়া পর্যন্ত। এর দৈর্ঘ্য প্রায় 27 কিলোমিটার। সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে যাওয়া এই অংশ যেমন সরু তেমনি আঁকাবাঁকা। চালক কিংবা যাত্রীরা বলছেন সরু এই মহাসড়কে দীর্ঘক্ষণ যানজটে 3 ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগে 4 থেকে 6 ঘন্টা। আমাদের রাস্তা ক্লিয়ার ফাইলে আমরা আমাদের 3 ঘন্টায় বেস্ট, মানে 2.5 ঘন্টা 2 ঘন্টা 40 মিনিট আমরা কক্সবাজার পৌঁছে যাই। রাস্তাগুলো একটু আঁকা বাঁকা আছে, হ্যাঁ, একটু সড়কগুলো একটু সাইজ পরিমাণে ছোট। আমাদের অনেক সুবিধা হবে, কোনো যানজট থাকবে না, গাড়ি সুন্দরভাবে চলবে, স্মুথলি চলবে। নিরাপদ সড়ক চাই সংগঠনের চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক বলেন, দ্রুত এই সড়ক 4 বা 6 লেনে না হলে দুর্ঘটনা থামবে না। চট্টগ্রাম কক্সবাজার সড়কটাকে একেবারে সায়েন্টিফিক ওয়েতে, ইঞ্জিনিয়ারিং ওয়েতে এটাকে সংস্কার করা, এটাকে বিভিন্ন একাধিক লাইনে উন্নীত করা খুবই জরুরি একটা ব্যাপার। এই সড়কে চলতি বছরে 40টির বেশি দুর্ঘটনা ঘটেছে। এতে 50 জনের বেশি প্রাণ হারিয়েছে, আহত হয়েছে 100 জনের বেশি। এর আগে 4 বছরে শতাধিক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও 224 জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি, বাড়ি, কারখানা ও দোকানপাটের ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। অন্যদিকে ন্যায্য মূল্য না পেলে অনেক শিল্প মালিক নিঃস্ব হয়ে পড়বে বলে দাবি ব্যবসায়ী প্রতিনিধিদের। তবে জেলা প্রশাসক বলছেন, অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের দল তদন্ত করছে। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেভাবেই অধিগ্রহণ হবে বলে আশ্বস্ত করেন তিনি। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। 2021 সালে জাতীয় অর্থনৈতিক পরিষদে পাশ হয় 16,000 কোটি টাকা ব্যয়ে ঢাকা সিলেট মহাসড়কের 210 কিলোমিটার অংশ 6 লেনে উন্নীতকরণ প্রকল্প, যার সিলেট অভিমুখে নরসিংদী অংশে আছে 52 কিলোমিটার এলাকা। যানজট কমাতে নরসিংদীর প্রবেশমুখ সীমন্তলা থেকে বাঘহাটা পর্যন্ত 7.2 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ চলছে। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে কিছু অসাধু চক্র। আপনার সরজমিনে দেখেন, এই যে এগুলো অনেক পুরানো, ট্রাকচারগুলো অনেক পুরানো। এই ট্রাকচার পুরানো আমার আব্বার আমল থেকে। এখন যদি এটা যদি বাণিজ্যিক রেট না দেয় তো আমার ক্ষতির শেষ থাকে না। আমাদের ন্যায্য মূল্যটা পাওয়ার জন্য আমরা সবার কাছে এটা আবেদন জানাই। ভুক্তভোগীদের অভিযোগ, দালালদের টাকা না দিলে জমি, বাড়ি ও দোকানপাটের ন্যায্য মূল্য মিলছে না। এমনকি বাণিজ্যিক কারখানাকে দেখানো হচ্ছে খাল বা ফসলি জমি হিসেবে। বাড়ির রাস্তা যাচ্ছে, এই আবার কৃষি জমি হয় কেন্দ্রে, এই যে কৃষি জমির বলে দাম দিব, আমি এই দামে আমি রাজি। আইনের মাঝে আছে, বর্তমান সিটিতে যদি টেক্সটাইল মিল থাকে তাহলে তারা টেক্সটাইল মিল লিখতে বাধ্য, বাণিজ্যিক দিতে বাধ্য। তারা কেন দিচ্ছে না এটা তারা বলতে পারবে। ন্যায্য মূল্য না পেয়ে অনেক শিল্প প্রতিষ্ঠান ও মালিকরা হারাবেন সহায় সম্বল, দাবি ব্যবসায়ী প্রতিনিধিদের। ব্যবসায়ীদের প্রতিনিধি হিসাবে আমার জোর দাবি, আমার মাননীয় জেলা প্রশাসক হিসাবে আমাদের যে শিল্প যে রেট আছে ওই রেটটা দিলেই আমাদের শিল্প মালিকরা আলহামদুলিল্লাহ খুশি। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেভাবেই ভূমি অধিগ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। সরকারের স্বার্থ সর্বোচ্চ সংরক্ষণ করা এবং জনগণের যাতে কোনো ক্ষতি না হয় সেই উভয় বিষয়টাই লক্ষ্য রেখে অধিগ্রহণের কার্যক্রম আমরা সম্পন্ন করছি। দ্রুত তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায্য মূল্য নির্ধারণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নরসিংদীবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক হার কম হলেও নতুন ট্যারিফের কারণে সেখানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি প্রায় 14% কমতে পারে। এতে দেশটির রপ্তানি বাজার প্রায় $10 বিলিয়ন ছোট হয়ে যাবে। গবেষণা প্রতিষ্ঠান রেপিড জানায়, মার্কিন শুল্কের প্রভাবে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হবে। এ অবস্থায় প্রতিদ্বন্দ্বী দেশগুলোর দাম কমিয়ে বাজার দখলের চেষ্টা করবে।
মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ আশঙ্কা শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশের পথে এ উত্তরণ সম্ভাবনার পাশাপাশি নতুন শঙ্কাও তৈরি করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ বাংলাদেশের রপ্তানি খাতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। গার্মেন্টস আমদানি $10 বিলিয়ন কমবে, মার্কিন যুক্তরাষ্ট্র টোটাল আমদানি করবে গার্মেন্টসে। যদি গার্মেন্টসে $10 বিলিয়ন আমদানি কমলে আমরা অতিরিক্ত একটা চাপের মধ্যে পড়বো এবং আমরা দেখালাম আমাদের সিমুলেশন থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের অতিরিক্ত রপ্তানি করার সম্ভাবনা নাই, বরং আমরা এই বছর যা রপ্তানি করেছি রেসিপ্রোকাল ট্যারিফের আগে সেটা হয়তো আমরা খানিকটা যদি ধরে রাখতে পারি, এটা আমাদের জন্য একটা ভালো একটা পারফরমেন্স হবে। কাতারে ও গাজায় ইসরায়েলের নারকীয় তাণ্ডবের নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব। তবে কোনো কিছুরই তোয়াক্কা না করে হামাসকে যে কোনো স্থানে হামলার হুমকি দিয়েছেন নেতানিয়াহু। এর মধ্যেই যুদ্ধবিরতি বন্ধে হামাসকে সব জিম্মিদের মুক্তি দিতে হবে, এমনটা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজায় দখলদারদের হামলায় নতুন করে প্রাণ গেছে 62 ফিলিস্তিনির। কাতারের সিনিয়র হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি করেছে ক্ষোভ। এর মধ্যেই দোহায় বৈঠকে মিলিত হয়েছে আরব ও মুসলিম বিশ্বের নেতারা। এ সময় কাপুরুষোচিত এ হামলা ও গাজায় গণহত্যার তীব্র নিন্দা জানান তারা। পাশাপাশি ইসরায়েলের এ কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে নতুন শান্তি চুক্তির সম্ভাবনাকে বাধাগ্রস্ত করেছে বলে মত মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির। বর্তমানে যা ঘটছে তা এই অঞ্চলের জনগণের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে, এমনকি এই অঞ্চলের দেশগুলির সাথে বিদ্যমান চুক্তিগুলির ধ্বংসও করছে। এর পরিণতি হবে ভয়াবহ। এই অঞ্চলটি আবার সংঘাতের দিকে নিয়ে যাবে। তবে কোনো কিছুর তোয়াক্কা না করে উল্টো হামাসকে যে কোনো স্থানে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিটি দেশের সীমানার বাইরে গিয়ে নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে। হামাস নেতারা যেখানেই থাকুক না কেন তারা রেহাই পাবে না। সব দেশেরই নিজেদের রক্ষার অধিকার রয়েছে। এ সময় যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের সব জিম্মি মুক্তির পাশাপাশি হামাসের আত্মসমর্পণের ওপর জোর দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এক সুরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ট্রুথ সোশ্যালে এক পোস্টে যুদ্ধবন্ধে হামাসের প্রতি সব জিম্মিদের মুক্তির আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। এর মধ্যে ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানায়, গাজা সিটি দখলের লক্ষ্যে অঞ্চলটিতে স্থল অভিযান শুরু করেছে জায়নবাদীরা। এরই মধ্যে বহু হতাহতের খবর পাওয়া গেছে। এ অবস্থায় প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। আফরিন মৌ, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।